অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব 2025 সালের ইসেকাই রিকার্নেটেড এর প্রথম পর্ব নিয়ে, যা আমাদের প্রধান চরিত্র ইরাকে নিয়ে এক অসাধারণ অ্যাডভেঞ্চারের শুরু। এই গল্পে ইরা এক কঠিন রোগের কারণে হাসপাতালে মারা যায়, কিন্তু চোখ খুলতেই সে নিজেকে এমন এক দুনিয়ায় খুঁজে পায় যা তার প্রিয় ভিডিও গেমের মতোই দেখতে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই নতুন জগতে সে ইনক্রেডিবলভাবে ওভারপাওয়ার্ড। সত্যি বলতে এই অ্যানিমেটা বেশ দারুণ হতে চলেছে। যদি আপনারা ন্যাক্সিবা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও মিস না হয়। তো চলুন শুরু করা যাক প্রথম পর্বের বিস্তারিত আলোচনা। প্রথম পর্বের সারসংক্ষেপ। আমাদের গল্প শুরু হয় তাকুটো ইরাকে দিয়ে, যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সময় কাটানোর জন্য সে তার প্রিয় ফ্যান্টাসি গেম এটার্নাল নেশনস খেলছিল। হঠাৎ করেই গেমে মগ্ন থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়, কিন্তু অদ্ভুতভাবে চোখ খোলার পর ইরা নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে আবিষ্কার করে। এই জগৎটা হুবহু তার প্রিয় গেম এটার্নাল নেশনসের মতোই দেখতে। প্রথম দৃশ্যে আমরা দেখি ইরা হাসপাতালে গেম খেলছে। হঠাৎ করেই সে মারা যায়। এরপর সে নিজেকে একটি অজানা জঙ্গলে একটি সিংহাসনে বসে দেখতে পায়। সে অবাক হয়ে ভাবে, আমি এখানে কিভাবে এলাম? তখনই তার সামনে আতো নামে একটি মেয়ে আসে। ইরা আতোকে চিনতে পারে, কারণ আতো ছিল এটার্নাল নেশনসের তার প্রিয় চরিত্র। আতো তাকে রাজা বলে সম্বোধন করে এবং জানায় যে ইরা হলো সেই লেজেন্ডারি খেলোয়াড় যে গেমের সবচেয়ে কঠিন দ্য নাইট ডিফিকাল্টি অর্থাৎ সিভিলাইজেশন অফ রুইন অর্থাৎ মাই নগরা নামক কঠিন সভ্যতা ব্যবহার করে শেষ করেছিল। আতো বলে যে সে ইরার প্রতিটি কথা মনে রেখেছে এবং তাদের বারবার বিশ্বজয়ের স্বপ্নও তার মনে আছে। ইরা আতোকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার সাথে কথা বলতে পেরে আনন্দিত হয়। সে জানতে চায় এটি কি স্বর্গ নাকি আতো তাকে ডেকেছে। আতো জানায় সে নিজেও জানে না এটা কোথায়, তবে এটা নিশ্চিত যে এটা স্বর্গ নয়, বরং এটার্নাল নেশনসের জগতের মতোই মনে হচ্ছে। আতো ইরার হাত ধরে এবং একসঙ্গে নতুন করে তাদের যাত্রা শুরুর প্রস্তাব দেয়, যেখানে তারা শুধুমাত্র তাদের জন্য একটি রাজ্য তৈরি করবে। ইরা কিছুটা হতবাক হলেও আতোর সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং নতুন করে সবকিছু শুরু করার কথা ভাবে। আতো এতে খুব খুশি হয় এবং তার ভেতরের এক অদ্ভুত সত্তা বেরিয়ে আসে। সে নিজেকে এমন এক সভ্যতার কন্যা বলে পরিচয় দেয় যা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারে এবং বলে যে তার শরীর এবং মন এখন থেকে ইরার। ইরা কিছুটা বিব্রত হলেও আতোকে তার একমাত্র অধীনস্থ এবং ডান হাত হিসেবে ঘোষণা করে। তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সভ্যতা হবে মন্দ, তবে অভ্যন্তরীণ বিষয়ে তারা অত্যন্ত দক্ষ হবে। তারা প্রাথমিকভাবে লুকিয়ে থাকার পরিকল্পনা করে। এরপর ইরা একটি কুৎসিত প্রাণীকে স্কাউট হিসেবে ডাকে এবং তাকে চারপাশের তথ্য সংগ্রহ করার নির্দেশ দেয়। ইরা জানায় যে এই স্কাউটের মাধ্যমে সে গেমের মতো করে দৃষ্টি শেয়ার করতে পারে, তবে এতে তার 100 মানা খরচ হয়। তার কাছে এখন মাত্র 100 মানা বাকি আছে এবং বেজ বানাতে 20 মানা খরচ হবে। আতো তাকে মানা অপচয় না করার পরামর্শ দেয়। ইরা একটি যোদ্ধা তৈরি করতে চায়, কিন্তু তার কাছে যথেষ্ট মানা নেই। আতো তাকে আশ্বস্ত করে যে লড়াই করার প্রয়োজন হলে সে নিজেই লড়বে, কিন্তু স্বীকার করে যে তার বর্তমান শক্তি মাত্র 3, যা তাদের রাজ্য মাইনোগ্রার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ইরা স্কাউটের দৃষ্টির মাধ্যমে জানতে পারে যে কাছাকাছি একটি ডার্ক এলফ সম্প্রদায় রয়েছে। আতো নিশ্চিত হয় যে এটি একটি ফ্যান্টাসি জগৎ। ইরা চিন্তিত হয় কারণ অন্য সভ্যতার উপস্থিতি তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তারা প্রাথমিকভাবে ডার্ক এলফদের পর্যবেক্ষণ করার এবং প্রয়োজনে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করেই একদল ডার্ক এলফ তাদের সামনে এসে পড়ে। ডার্ক এলফ এবং ইরা আতো উভয়ই একে অপরের অপ্রত্যাশিত উপস্থিতিতে ঘাবড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়া তার দলবল নিয়ে সেই অভিশপ্ত ভূমির দিকে আসছিল, কারণ তাদের নিজেদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং তাদের কাছে খাবার ছিল না। জিয়া বিশ্বাস করত না যে সেই ভূমিতে কোনো মন্দ শক্তি সিল করা আছে। জিয়া ইরার শক্তিশালী উপস্থিতি অনুভব করে এবং ইরাকে দেখে অত্যন্ত ভীত হয়ে পড়ে। সে ইরার সামনে নতজানু হয় এবং নিজেকে মাজরাম ক্ল্যানের ডার্ক এলফ জিয়া হিসেবে পরিচয় দেয়। সে ইরার অনুমতি ছাড়া তার জঙ্গলে প্রবেশ করার জন্য ক্ষমা চায়। আতো জিয়ার কাছে তাদের আগমনের কারণ জানতে চায়। জিয়া জানায় তাদের মাজরাম ক্ল্যানকে তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের যাওয়ার কোনো জায়গা নেই। ইরা জিয়াকে ক্ষুধার্ত দেখে কিছু আপেল দেয়। জিয়া অবাক হয়, কারণ সে এমন ফল আগে কখনো দেখেনি। সে প্রথমে ইতস্তত করে, কারণ তার সম্প্রদায়ের বাকি মানুষ, বিশেষ করে ছোট্ট বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু তার সঙ্গীরা ফল খেয়ে ফেলে এবং সে ইরাকে তার সম্প্রদায়ের জন্য আরও ফল দেওয়ার অনুরোধ করে। ইরা তাদের অনেক ফল এবং সবজি দেয়। জিয়া এতে খুবই খুশি হয়, কারণ আগে কেউ তাদের সাহায্য করেনি। অন্যান্য ডার্ক এলফরা খাবার পেয়ে আনন্দিত হয় এবং বহুদিন পর পেট ভরে খায়। তাদের চোখে অশ্রু এবং মনে আনন্দ ছিল। জিয়া তার সম্প্রদায়কে ইরার কথা জানায় না, শুধু জানায় যে সে ফলটি পেয়েছিল। পরে রাতে জিয়া একা বসেছিল, যখন এল্ডার মাল্টার দাদু তার কাছে আসে। দাদু জিয়ার আনা ফলের প্রশংসা করে এবং জিয়া জানায় সে এমন ফল আগে কখনো দেখেনি। জিয়া চিন্তিত ছিল এবং দাদুকে জানায় যে সে জঙ্গলের গভীরে একজন লেজেন্ডারি ব্যক্তিকে খুঁজে পেয়েছিল
যাকে অভিশপ্ত ভূমিতে সিল করে রাখা হয়েছিল। দাদু অবাক হয়ে জানতে চায় সে কি ধ্বংসের রাজার সাথে দেখা করেছে। দাদু পুরনো বইতে ধ্বংসের রাজার কথা পড়েছিল, যে বিশ্বের ধ্বংসের সময় এসে নতুন শুরু না করবে। দাদু জিয়ার কাছে জানতে চায় রাজা তার নাম বলেছে কিনা, কিন্তু জিয়া জানায় রাজা নাম বলেনি, তবে সে খুবই বিপজ্জনক ছিল। জিয়া বলে যে সে রাজার কথা বুঝতে পারেনি, তবে তার সাথে থাকা এক যুবতী মেয়ে রাজার কথা তাদের কাছে অনুবাদ করে দিচ্ছিল। দাদু নিশ্চিত ছিল না যে সে সত্যি ধ্বংসের রাজা কিনা, তবে এটা স্পষ্ট ছিল যে সে একজন ভালো মানুষ নয়। দাদু চিন্তিত ছিল যে কেন একজন মন্দ ব্যক্তি বিনামূল্যে খাবার দেবে এবং বিনিময়ে কিছু চাইবে না। জিয়া জানায় যে সে শুধু তাদের খারাপ পরিস্থিতি ব্যাখ্যা করেছিল এবং রাজা সহানুভূতিশীল হয়ে তাদের সাহায্য করেছে। দাদু জিয়ার কথা শুনে ক্রুদ্ধ হয় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে রাজা তাকে ইনফ্লুয়েন্স ম্যানুপুলেট করেছে। অবশেষে দাদু জিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে রাজার সাথে আলোচনা করবে। পরের দৃশ্যে আতো ইরার উপর রেগে যায়, কারণ সে নিজের মানা নষ্ট করেছে। ইরা বলে যে সে তাদের নিয়ে চিন্তিত ছিল। আতো বলে যে তাদের রাজ্য কেবল শুরু হয়েছে এবং পরিস্থিতি কেমন তারা জানে না। ইরা ক্ষমা চায় এবং আতোকে শান্ত হতে বলে। আতো বলে যে সে আর কিছু চাইবে না, তবে ইরা জানায় যে তার আতোর দরকার। আতো লজ্জিত হয় এবং ইরার কাছে ক্ষমা চায়, জানায় যে রাজার সিদ্ধান্তই চূড়ান্ত। ইরা জানায় যে সে ডার্ক এলফদের সাথে কথা বলতে পারছিল না, কারণ সে কিছুটা অন্তর্মুখী। ইরা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং আতো তাকে সান্ত্বনা দেয়। তো বন্ধুরা, এই ছিল ইশেকাই রিকার্নেটেড এর প্রথম পর্বের সম্পূর্ণ আলোচনা। আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই অ্যানিমে এবং এটি কি আমাদের চালিয়ে যাওয়া উচিত নাকি নয়। আর যদি এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা তো জানেনই কি করতে হবে। ন্যাক্সিমো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে লাইক দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।